একটা পরিবর্তন হয়েছে গত ব্রিফিং থেকে আপনাদেরকে যেটা বলছি, এটা পরবর্তীতে বিভিন্ন ধরনের আমরা গবেষণার পরে এটা করেছি, যে আমাদের যেটা ছিল 25 লক্ষ টাকা একটা সিলিং ছিল। একটা রাজনৈতিক দলের প্রার্থী তার ভোটের জন্য সর্বোচ্চ 25 লক্ষ টাকা ব্যয় করতে পারতেন। আর পরিপত্রের মাধ্যমে বলা হতো যে 10 টাকা পার ভোটার অথবা 25 লক্ষ, হুইচ এভার ইজ লোয়ার। আমরা এটাকে করেছি হুইচ এভার ইজ হায়ার, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এক কনস্টিটিউয়েন্সি থেকে আর একটা কনস্টিটিউয়েন্সি সবাইকে যদি 25 লক্ষ টাকার মধ্যে লিমিট করে দেওয়া হয়, তাহলে এটা জাস্টিফাইড হয় না। কারণ অনেকের ভৌগোলিক কারণে হোক, যাতায়াতের কারণে হোক, ভোট সংখ্যার কারণে হোক, অনেক বেশি চলাচল করতে হয়। তো এই ক্ষেত্রে একটা ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে, অর্থাৎ যে কনস্টিটিউয়েন্সিতে যত ভোটার, এর হয় 10 টাকা পার ভোটার হারে অথবা 25 লক্ষ, যেটা সর্বোচ্চ সেটা করতে পারবেন। এখানে একটা ফ্লেক্সিবিলিটি অ্যাড করা হয়েছে। পোস্টার বাতিল করা হয়েছে, যেটা আপনারা জানেন, যেটা আচরণবিধির সাথে আমরা বলেছিলাম। সংস্কার কমিশনের একটা প্রস্তাব ছিল যে রাজনৈতিক দল যেসব ডোনেশন পেয়ে থাকেন 5,000 টাকার উপরে, এগুলো নির্বাচন কমিশনে ইয়েতে ছাপানোর জন্য আমরা এটাকে মোটামুটি এটার সাথে এগ্রি করে আমরা বলেছি এটা নির্বাচন কমিশনে সাবমিট করবে এবং রাজনৈতিক দলগুলো তাদের ওয়েবসাইটে এটা পাবলিশ করবে। কর্মকর্তাদের বদলি আদেশ তফসিল ঘোষণার পর থেকে ভোট অনুষ্ঠানের 15 দিন পর পর্যন্ত নির্বাচন কমিশনের সাথে আলোচনা সাপেক্ষে করতে হয়। তার মধ্যে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ রেঞ্জের তাদের ইয়েটা ছিল না, অ্যাপয়েন্টমেন্টটা ছিল না, এটাকে অ্যাড করা হয়েছে। সোশ্যাল মিডিয়া এবং এআই ব্যবহার করে কোনো ধরনের, প্রথমত হচ্ছে এআই এর ব্যবহার নিরুৎসাহিত করা হয়েছে। তারপরেও আমরা বুঝি যে কতগুলো ভালো কাজে এআই এর ব্যবহৃত হচ্ছে এবং এই লাইনটা এত থিন হয়ে গেছে, বোঝা মুশকিল যে কোনটা এআই কোনটা না। আমাদের মোবাইলের অনেক কিছু আছে এখন এআই ড্রিভেন। সুতরাং এখানে যে জিনিসগুলো ইম্পোজ করা হয়েছে, যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যে আচরণবিধি ভঙ্গের মধ্যে যেগুলো পড়ে, এগুলো কোনো কিছু করা যাবে না। এবং রাজনৈতিক দলসমূহ যেসব প্ল্যাটফর্ম ব্যবহার করবেন সেই সব প্ল্যাটফর্মের তালিকা এবং লিঙ্কের যে ডিটেলস, সেগুলো নির্বাচন কমিশনে আগের থেকেই নির্বাচন কমিশন তথা রিটার্নিং অফিসারের মাধ্যমে আগে থেকে জানাবেন। নতুন রাজনৈতিক দল যারা আবেদন করে থাকেন নিবন্ধনের জন্য, তাদের যে প্রেসক্রাইব ফর্মটা আছে, এই প্রেসক্রাইব ফর্মটা এখানে লেখা ছিল না আইনে, যে কারণে আমরা দেখেছি এক একজন এক এক ধরনের, যদিও ফর্মটা দেওয়া আছে কিন্তু অনেকে এটা অনুসরণ করতেন না। এটাকে একটা আইনি বাধ্যবাধকতায় নিয়ে আসা হয়েছে যে না, এই ফর্মেই করতে হবে অ্যাপ্লিকেশনটা। একটা পরিবর্তন যেটা আপনাদেরকে বলেছিলাম, যে আগে ছিল 10 লক্ষ টাকা ব্যক্তিগত পর্যায় থেকে যে কোনো রাজনৈতিক দল অনুদান নিতে পারে 10 লক্ষ পর্যন্ত, এবং প্রতিষ্ঠানের কাছ থেকে 50 লক্ষ পর্যন্ত। এই দুটোকেই 50 লক্ষ সিলিং করা হয়েছে। এখানেও একটা ফ্লেক্সিবিলিটি অ্যাড করা হয়েছে, নিচের ক্যাপ, যে 50,000-এর উপরে যে অনুদান বা ইয়েগুলো পাবেন সেগুলো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হতে হবে। 50,000 পর্যন্ত এটা ক্যাশ ট্রানজ্যাকশন হতে পারে। যেহেতু তারা 5,000-এর উপরে সবকিছু তালিকা প্রকাশ করছেন, সুতরাং এটারও একটা অ্যাকাউন্টেবিলিটি থাকছে, কিন্তু ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হতে হবে 50,000 অ্যান্ড অ্যাবাভ। আর এটা ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির ট্যাক্স রিটার্নে দেখাতে হবে। যদি কোনো কারণে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড, রাজনৈতিক দল আপনার হয় নাই, অবৈধ ডিক্লেয়ার হয় নাই, বাতিল হয় নাই, কিন্তু তাদের কর্মকাণ্ডের সরকার কোনো স্থগিতাদেশ দেয়, সেই ক্ষেত্রে ওই রাজনৈতিক দলের নিবন্ধন এবং তার জন্য রিজার্ভ যে সিম্বলটি আছে সেই সিম্বল স্থগিত থাকবে। কিছু কিছু জায়গাতে মাঝখানে আমরা দেখেছিলাম যে নির্বাচনের জায়গায় ভোট শব্দটি অ্যাড করা হয়েছিল, যেটা আমাদের কাছে মনে হয়েছে এতে করে নির্বাচন কমিশনের সক্ষমতাকে এবং ক্ষমতাকে খর্ব করা হয়েছিল, যে পুরা কনস্টিটিউয়েন্সির ভোটকে আমরা স্টপ করতে পারতাম না, সেটাকে আবার পুনঃস্থাপন করা হয়েছে যেটা আগে ছিল। অর্থাৎ এটা নির্বাচন তথা রিটার্নিং অফিসার চাইলে যে কোনো একটি কেন্দ্র, একাধিক কেন্দ্র বা সমস্ত কনস্টিটিউয়েন্সির নির্বাচন এমনকি ফলাফল স্থগিত করতে পারবেন। আচ্ছা, কোড অফ কন্ডাক্টের মধ্যে যেটা যেমন অ্যাড করা হয়েছিল, এটা আইনের ভিতরে আনা হয়েছে, যে কতগুলো কোড অফ কন্ডাক্ট ভায়োলেশনের জন্য কিছু ইয়েটাকে রিভিশন করা হয়েছে। 6 মাস পর্যন্ত কারাদণ্ড এবং 1.5 লক্ষ টাকা পর্যন্ত ফাইন। আর রাজনৈতিক দলের জন্য আগে যেটা কারাদণ্ড বলা হতো, রাজনৈতিক দলকে তো কারাদণ্ড দেওয়া যায় না, তো 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। না, ওটা আমরা বলেছি ওনাদেরকে যে এটা 2-3টা প্রভিশনের সাথে সাংঘর্ষিক বলে আমাদের কাছে মনে হয়। যেমন আরপিওতেই একটা প্রভিশন দেওয়া আছে 12 ধারার মধ্যে, যে কারা কারা অযোগ্য হবেন। তার মধ্যে একটা হচ্ছে, তিনি যদি কোনো আদালত দ্বারা কনভিক্টেড হন, আসতেছি,
সাজাপ্রাপ্ত হয়ে থাকেন। তো অভিযুক্ত হলে পারেই যে তাকে করা যাবে, এটাই আরপিওর এই প্রভিশনে। সো আমরা উই হ্যাভ লেফট ইট টু দি সংস্কার কমিশন। ওখানে যদি রাজনৈতিক মতক্য হয় এটার উপর, তখন দেখা যাবে। এখানে কিছু কিছু ইন্টারন্যাশনালিও কিছু কিছু অপরাধ আছে যাদের আপনার ইমিউনিটির থ্রেশহোল্ড অনেক লো, যেমন মানবতা বিরোধী অপরাধ। এর থ্রেশহোল্ড, সাধারণ একজন আপনার ফৌজদারি অপরাধী আর মানবতা বিরোধী অপরাধী অনেক সময় সমান ইমিউনিটি পান না। সেই ক্ষেত্রে আমরা বিশদ আলোচনা করে যেটা বললাম আপনাকে, আমাদের কাছে মনে হয়েছে যে না, এই প্রভিশনটা থাকা দরকার। এটা যে কোনো ফৌজদারি অপরাধে ফেরারি আসামি। সাধারণভাবে দেখা যায় যে এগুলোতে বড় কোনো ছাড়া, সত্যিকার অর্থেই কেউ ছাড়া কিন্তু ফেরারি হবে না, আর এটা আদালত কর্তৃক ঘোষিত হতে হবে ফেরারিটা। এই জন্য আমরা আগে ছিল হুইচ এভার ইজ লোয়ার, আমরা বলেছি হুইচ এভার ইজ হায়ার। তাতে করে হচ্ছে কি, এখন মনে করেন আপনারা ডিলিমিটেশন এক্সারসাইজের সময় আপনারা ছিলেন, আপনারাই বুঝতে পারছেন যে বাংলাদেশের বাস্তবতায় আমরা ভোটার সংখ্যা ধরে একদম ইয়ারডিস্ট্রিক্ট মেপে ডিলিমিটেশন করা সম্ভব নয়। তাতে দেখা যাচ্ছে কোনো কনস্টিটিউয়েন্সিতে ভোটার সংখ্যা কম, কোনো কনস্টিটিউয়েন্সিতে অনেক বেশি। কোনো কনস্টিটিউয়েন্সির আপনার এই পার থেকে ওপার 100 কিলোমিটার, কোনো কনস্টিটিউয়েন্সি 10 কিলোমিটার। আপনি তাহলে হাউ ডু ইউ ব্যালেন্স ইট আউট? আপনি কিভাবে তাদের মধ্যে একটা সমতা আনবেন? তো সেই ক্ষেত্রে অন্ততপক্ষে ভোটার সংখ্যা ধরে যদি আপনি একটা সুযোগ দেন, তাহলে খরচের ব্যাপারটা বোঝায়। আমরা প্রিজাইডিং অফিসারকে দুটো জায়গায় আনসারেবল করেছি। আপনি বলতে পারেন যে সক্ষমতা দেওয়ার সাথে সাথে কিন্তু আনসারেবল করা হয়েছে। হতো কি, প্রিজাইডিং অফিসার বলটা অন্যের কোর্টে পাস করতে পারতো, আমি তো না। জি না, প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। শেষ করি। আর প্রিজাইডিং অফিসার আইনের কাছে জবাবদিহিতা করতে হবে, তারপরে আছে তার সহকারী রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসার, তাদের কাছে জবাবদিহিতা করতে হবে। আমরা উঠাইনি তো, আমরা এটা ছিল না। আমরা বলি অনলাইনে বাংলাদেশে নির্বাচন হতো, শুধুমাত্র স্থানীয় সরকার নির্বাচনে অনলাইনে করা ছিল, জাতীয় নির্বাচনে ছিল না। এটা আমরা নতুন করে অ্যাড করব বলে ভেবেছিলাম, বাট এখন আমরা অ্যাড করছি না। ভবিষ্যতে হয়তো বা অ্যাড হতে পারে, আমরা দেখি আরেকটু অভিজ্ঞতা। এখন আমরা এটা কেন করলাম না, কেন করা যেতেই পারতো, দুইটারই প্রজ এন্ড কনস সবকিছু আলোচনা করে আমাদের কাছে মনে হয়েছে এটাই যথাযুক্ত, যেখানে একজন রিটার্নিং অফিসার ফেস টু ফেস অনেক কিছু চেক এবং কাউন্টার চেক করতে পারে, যেটা অনেক কিছু। হ্যাঁ, দুটো প্রভিশন ছিল, কিন্তু নেওয়া হয়েছিল ফিজিক্যালি। অফ করে দিলাম। জি, আমি বললাম তো, এই তো আপনাকে তো একটা যুক্তি দিলাম যে রিটার্নিং অফিসার ক্যান টক টু দি ক্যান্ডিডেট ফেস টু ফেস, অনেক বেশি করতে পারে। সাথে শেষ করি। বাছাই প্রক্রিয়া আছে না, একটা বাছাই প্রক্রিয়া আছে, বাছাই প্রক্রিয়া আবার কথা বলার সুযোগ আছে, সেখানে ক্লারিফিকেশনের সুযোগ আছে। ধরেন আপনাকে একটা কথা বলি, বর্তমানে এই গত 15 বছরের বাস্তবতায় অনেক ব্যক্তি জানেই না তার নামে কয়টা কেস আছে। এখন ধরেন সে সকল কেস উল্লেখ করে নাই, কেউ একজন তার নামে অভিযোগ দাখিল করলো যে উনি আরো 5টা কেস আছে, এটাই করেন, উনি কিন্তু কনভিক্ট না। এখন তাকে যদি ডেকে রিটার্নিং অফিসার বলে যে আপনার নামে এই, বলে আমি তাহলে চেক করে দেখি, তাকে কিন্তু একটা সুযোগের আছে। পাশাপাশি যে প্রভিশনটা আমরা বললাম যে পলাতক বা কর্তৃক আপনার আদালত কর্তৃক যাকে ফেরারি ডিক্লেয়ার করা হয়েছে, তাদের বেলায় কি করব? সো অনেক কিছু বিবেচনায় নিয়ে আপাতত আমরা এটা রাখি না। ফলাফল ঘোষণা হয়ে গেলে তার বাতিলের প্রশ্ন আসছে কেন? হ্যাঁ, সেই পর্যন্ত ধরেন কখন হয় পরিস্থিতিটা যে কতগুলো আসনের ধরেন ভোট গ্রহণ স্থগিত হয়ে গেছে, তাহলে বিধান কি আছে? বিধান আছে যে এই আসনগুলো ছাড়াও বাকি যে আসন আছে তার মাধ্যমে যদি একটা ফলাফল নির্ধারিত হয়ে যায়, তাহলে এটার আর রি-ইলেকশনের দরকার নাই, ইত্যাদি। কিন্তু নির্বাচন কমিশনের কাছে তো এমনও প্রতীয়মান হতে পারে আমাদের ইমিডিয়েট পাস্ট অভিজ্ঞতায়, যে না, এখানে আরো বেশি হয়েছে, যেটা দেখার অবকাশ আছে, এবং আমাদের কিন্তু ইনকোয়ারি কমিটিও আছে। সো সার্বিক সকল সোর্স থেকে তথ্য পাওয়ার পরে যদি নির্বাচন কমিশন থ্রু রিটার্নিং অফিসার যদি মনে করে যে না, এটা কনস্টিটিউয়েন্সির ইলেকশনটা পুরোটাই বাতিল করা দরকার, তাহলে বাতিল করবে। আপনি যে ইলেকশনের কথা বলছেন, সেই ইলেকশনে সম্ভবত ভোটারও ছিল না, যে ভোটার লাইন আমরা দেখেছি সেই ভোটার লাইনটাও সঠিক ছিল না। সেই ইলেকশনে সম্ভবত ভোট কেন্দ্রের ভিতরে এজেন্টও ছিল না। অনুরূপভাবে যথাযথ সাংবাদিকদের উপস্থিতি ছিল না, অবজারভারদের উপস্থিতি ছিল না। আমাদেরকে ইনশাল্লাহ সেই ইলেকশন বাংলাদেশে আর হবে না,
এই ইলেকশনের সর্বপ্রথম চোখ হবে ভোটার নিজে, তারপর হচ্ছে ভোটারের এজেন্ট, আর সহযোগী হিসেবে থাকবে হচ্ছে আমাদের সাংবাদিক ভাইরা এবং অবজারভারগণ। আমাদের উদ্দেশ্য সবার হতে হবে যে আমরা নির্বাচন কক্ষে, ভোট কক্ষের ভিতরে যেন সুশৃঙ্খলভাবে সময়ের মধ্যে যেন ভোট অনুষ্ঠান করতে পারে। আমাদের কিন্তু শুধু চোর ধরা নয়, কাজটাকে সঠিকভাবে সম্পন্ন করতে দেয়া। গেজেট পাবলিশ করে কে? নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশন যে নির্বাচনকে সুষ্ঠু মনেই করে না, সেটার কি গেজেট পাবলিশ করতে পারে? সো আমাদের গেজেট পাবলিকেশন ইটসেলফ ইজ এ সার্টিফিকেশন যে নির্বাচন কমিশন এটাকে দায়িত্ব নিয়েছে এই ইলেকশনের।